আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি। তো আজকে আমরা যেটা পড়ব সেটা হলো যে দাম ঘ নাম্বার যে কোয়েশ্চেন, যে দাম 3 টাকা ধার্য করলে বা দামের পরিবর্তনের ফলে চাহিদা ও যোগানের উপর যে পরিবর্তন হয় সেটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা। পরিবর্তনটা চিত্রসহ ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে আমরা গত ক্লাসে এই ম্যাথটাই কিন্তু আমরা করেছি, কিন্তু আজকে আমরা এটার চিত্রসহ ব্যাখ্যাটা দেখব। অর্থাৎ চিত্রসহ আমরা এটা কিভাবে ব্যাখ্যা করব। প্রশ্নটা হয়েছে যে সরকার সর্বনিম্ন দাম 3 টাকা ধার্য করলে চাহিদা ও যোগানের পরিবর্তন চিত্রসহ ব্যাখ্যা করো। তো এখানে দেখো আমাদের চাহিদা অপেক্ষক দেওয়া আছে, যোগান অপেক্ষক দেওয়া আছে। আমাদের এই কোয়েশ্চেনটাই 3 মার্কসের কোয়েশ্চেনে আসবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো, এবং ঘ নাম্বারে আসবে যে সরকার সর্বনিম্ন দাম 3 টাকা ধার্য করলে চাহিদা ও যোগানের পরিবর্তন চিত্রসহ ব্যাখ্যা করো। আগে আমরা পড়েছিলাম চাহিদা ও যোগানের উপর কি প্রভাব পড়ে সেটা চিত্র ছাড়া, অর্থাৎ চাহিদা কতটুকু বাড়ে এবং সেটাতে কি প্রভাব পড়ে, যোগান কতটুকু বাড়ে বা কমে। এখন আমরা এই চিত্রটা অঙ্কন করার জন্য আমাদের আবারও এই ম্যাথটা করতে হবে। আমি গত ক্লাসে এই ম্যাথটা তোমাদেরকে বুঝিয়ে করেছি, এই জন্য আমি এটা পুনরায় তোমাদেরকে সাথে সাথে ধরে করলাম না। তো এখানে যেহেতু করা আছে আমি একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। আমরা সাধারণত জানি যে দাম 3 টাকা ধার্য করলে চাহিদা ও যোগানের উপর কিরূপ প্রভাব পড়ে সেটা জানার জন্য আমাকে প্রথমে এই উদ্দীপক থেকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে হবে। সব সময় আমাদের বাজার ভারসাম্যের প্রশ্নে ঘ নাম্বারের কোনো কোয়েশ্চেন আমার আনসার করার আগে অবশ্যই আমাকে এই উদ্দীপক অনুযায়ী ভারসাম্য দাম এবং পরিমাণটা জানতে হবে, এবং সেই ভারসাম্য এবং দামের পরিমাণের উপর ভিত্তি করে দাম বাড়লে কি অবস্থা হয়, দাম কমলে কি অবস্থা হয় সেটা আমরা প্রশ্নের সাপেক্ষে আলোচনা করব। কিন্তু আমাদের অবশ্যই ভারসাম্য দাম ও পরিমাণটা ঘ থেকে না লিখে আমাদের আবার পুনরায় বের করতে হবে। তো এইখানে ভারসাম্য দাম ও পরিমাণ বের করার জন্য আমি কি করেছি, কিউ ইকুয়াল টু পিএস। আমরা জানি ভারসাম্য অবস্থায় আমি ডিটেলস আর লিখি নাই, কারণ প্রথম ক্লাসে আমি এটা ডিটেলসে লিখে দিয়েছিলাম যে আমরা জানি ভারসাম্য অবস্থায় কিউ ইকুয়াল টু কিউএস। তো কিউ ইকুয়াল টু কিউএস যেহেতু আমরা কিউডি এর মান বসিয়েছি 9 - 2p এবং কিউএস এর মানটাও বসিয়েছি -1 ± 3p। তো এইখানে দেখো আমরা কি করি, পি এর মানটা যেহেতু আমাদের পি একটা চলক এবং এই পিটা আমরা যদি একটা চলকের মান যদি আমরা বের করি তাহলে আমরা পরিমাণটাও বের করতে পারবো। তাই আমরা পিটা সবসময় বাম পাশে নিয়ে আসি, -2p আছে আর এই 3pটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে -3p হবে, এবং -1 আছে, এই 9টাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই -9 হবে। সেই ক্ষেত্রে -5p = -10। তো এইখানে আমরা মাইনাস উঠাইও দিতে পারতাম, আবার আমরা এখানে গিয়েও উঠাইতে পারি বা কাটাকাটি করতে পারি। তো পি ইকুয়াল টু 10/5, এখানে আমরা পি এর মান পেয়ে গেলাম 2 টাকা। এখন পি এর যে মানটা আমরা পেয়ে গেছি সেই মানটা যদি আমরা যে কোনো একটা অপেক্ষকে, এটা দিয়ে শুধু চাহিদা অপেক্ষকে বসাইতে হবে বা চাহিদা সমীকরণে বসাইতে হবে এরকম কিছু না, আমরা যোগান সমীকরণে বসাতে পারি। যোগান সমীকরণে বসালেও আমাদের মানটা সেমই আসবে, আমাদের মানের কোনো পরিবর্তন হবে না, কারণ এখানে দেয়াই আছে কিউ ইকুয়াল টু কিউএস। তো এখানে আমরা কিউ ডি এর উপর অর্থাৎ যোগান সমীকরণে বা যোগান অপেক্ষকে আমরা পি এর মান বসিয়েছি 9 - 2 × 2 9 - 4 = 5 একক। অর্থাৎ আমরা পেয়ে গেলাম ভারসাম্য দাম হচ্ছে 2 টাকা এবং ভারসাম্য পরিমাণ হয়েছে কত, 5 একক। এখন আমরা দেখব যে দাম যখন 3 টাকা সরকার ধার্য করে তাহলে যোগান ও চাহিদার পরিমাণ কেমন হয়। তো দাম সরকার 3 টাকা ধার্য করলে আমাদের আগের দাম যেহেতু 2 টাকা ছিল, তার মানে কি দাম বেড়েছে। অর্থাৎ আমরা পি ইকুয়াল টু 3 হলে চাহিদার পরিমাণ কিউ ইকুয়াল টু 9 - 2 × 3 সমান 9 - 6 = 3 একক হয়। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি দাম যখন 3 টাকা হয়
তখন আমার চাহিদার পরিমাণ হয়ে যায় 3 একক। আর দাম যখন 2 টাকা ছিল তখন চাহিদার পরিমাণ ছিল 5 একক। কেন 5 একক? এই 5 এককটা হচ্ছে চাহিদারও পরিমাণ, যোগানেরও পরিমাণ, অর্থাৎ এটা ভারসাম্যের পরিমাণ। আমি বলেছিলাম ভারসাম্যের পরিমাণটা হচ্ছে আমি যদি ক্রেতা হই আমার দিক থেকে সেটা চাহিদা আর বিক্রেতার দিক থেকে সেটা যোগান। তো এখানে দাম বাড়ার ফলে চাহিদার পরিমাণটা কিন্তু আমাদের কমে গিয়েছে। এই ক্ষেত্রে চাহিদার পরিমাণ কতটুকু কমে সেটা আমাকে দেখাইতে হবে। 5 - 3 = 2 একক। আবার P = 3 হলে অর্থাৎ দাম 3 টাকা হলে যোগানের পরিমাণ হবে QS = -1 + 3 × 3 -1 + 9 = 8। আমরা এখানে দেখতে পাচ্ছি আগে যোগানের পরিমাণ কত ছিল? 5 একক ছিল, এখন যোগানের পরিমাণ হয়েছে 8 একক। আমরা সাধারণত জানি দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে, দাম কমলে যোগানের পরিমাণ কমে। এই জিনিসটাই আমরা বাস্তবে এখানে দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে যোগানের পরিমাণ বাড়ে, কতটুকু বাড়লো? প্রভাব মানে কি যে কতটুকু বাড়ছে বা কমছে সেটার জন্য আমি 8 - 5 দিয়েছি, অর্থাৎ 3 একক। তার মানে আমরা দেখতে পাচ্ছি দাম যখন 3 টাকা হলো, আগে দাম কত ছিল? 2 টাকা, তখন পরিমাণ কত ছিল? 5 একক। যখন এই দামের পরিবর্তনটা হয়ে গেল তখন কিন্তু চাহিদা এবং যোগান এলোমেলো হয়ে গেল, অর্থাৎ চাহিদা এবং যোগানের পরিবর্তন হয়ে গেল। তো আমরা এই জিনিসটাই চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। তো আমরা চিত্র অঙ্কনের জন্য আমাদের দেখো আমরা কি করতে পারি। প্রথমে আমি এই সাইডটা যেহেতু মুছে দিব, প্রথমে দাম হচ্ছে 2 টাকা, চাহিদার পরিমাণও 5, যোগানের পরিমাণও 5। আর পরে যখন দাম 3 টাকা হয়েছে, দাম যখন 3 টাকা হইল তখন আমার কোয়ান্টিটি অফ ডিমান্ড হয়েছে, চাহিদার পরিমাণ হয়েছে 2 আর কোয়ান্টিটি অফ সাপ্লাই হয়েছে 3। আমরা এটা একটু মাথায় রাখবো শুধু আমাদের চিত্রটা অঙ্কন করার জন্য। এই চিত্রে দামটা হবে লম্ব অক্ষে এবং চাহিদা ও যোগানের পরিমাণ। আমরা আগে যেভাবে চিত্র অঙ্কন করতাম ঠিক একইভাবে আমরা এই চিত্রটা অঙ্কন করব। আমরা লম্ব অক্ষে ধরব দাম আর ভূমি অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণ। তো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে দাম আমরা দেখি এখানে কত আছে, একবার ছিল 2 আর পরে হয়েছে 3। তো আমাদের 3 গড় নিলেই হবে 1 2 3, 1 2 3। তারপর আমরা পরিমাণ দেখতে পাচ্ছি সর্বোচ্চ হচ্ছে তোমার এখানে 8, সরি কিউডি হয়েছিল তোমার 3 আর কিউস হয়েছিল 8। তো অর্থাৎ দাম পরিবর্তনের ফলে চাহিদা হয়েছিল 3 একক এবং পরিমাণ হয়েছিল 8 একক। এখানে আমাদের কতটুকু কমছে বাড়ছে এটা আমরা এখানে বলার প্রয়োজন নেই, আমরা শুধু পরিবর্তনটা কত চিত্রের মাধ্যমে দেখাবো। তো এখানে আমাদের 8 গড় নিতে হবে, 1 2 3 4 5 6 7 8। তো আমরা এখানে যে টেকনিকটা করব, আমরা একটা একটা করে রেখা অঙ্কন করব। একই চিত্রে প্রথমে আমরা চাহিদা রেখাটা অঙ্কন করব, তারপরে আমরা যোগান রেখাটা অঙ্কন করব এবং আমরা চাহিদা যোগান রেখাটা অঙ্কন করার পরেই আমরা দেখতে পারবো প্রাথমিক অবস্থায় যে কোন বিন্দুতে ভারসাম্য ছিল আর ভারসাম্য অবস্থা অস্থিতিশীল হওয়ার পরে চিত্রের কি অবস্থা হয়েছে। তো প্রথমে দাম ছিল কত? 2 টাকা আর পরিমাণ ছিল কত? 5 একক। দাম ছিল 2 টাকা আর চাহিদার পরিমাণ ছিল 5 একক। তারপরে যখন দাম 3 টাকা হয় তখন চাহিদার পরিমাণ হয়েছিল 3 একক। অর্থাৎ দাম 3 টাকা হইলে চাহিদার পরিমাণ ছিল 3 একক। এটা আমরা ডিডি মানে চাহিদা রেখা, এটাকে আমরা বসাইলাম, এটার নাম দিলাম আমরা ডিডি রেখা বা চাহিদা রেখা। এখন আমরা দেখি দাম যখন 2 টাকা ছিল প্রথম অবস্থায় তখন চাহিদার পরিমাণ কত ছিল? 5 একক।
দাম 2 টাকা, চাহিদার পরিমাণ 5 একক, একটা বিন্দু আমাদের কমন অলরেডি দেওয়া আছে। তারপরে দাম যখন বেড়ে 3 টাকা হয় তখন চাহিদার পরিমাণ কত হয়েছিল? 8 একক হয়েছিল। এটা হচ্ছে আমার পরের বিন্দু। তো আমরা দেখো একটা কমন বিন্দু কিন্তু আমরা পেয়ে গেছি, আর এটা হচ্ছে পরের। তো এই রেখা হচ্ছে যুগান রেখা। তো এইখানে দেখো কমন বিন্দু কোনটা? এটা যে রেখাতে চাহিদা ও যুগান পরস্পর ছেদ করেছে সেটাই হচ্ছে ভারসাম্য বিন্দু। আর ভারসাম্য বিন্দু অনুযায়ী দাম হচ্ছে 2 টাকা, চাহিদার পরিমাণ হচ্ছে 5 একক। এবং আমরা প্রথমে অঙ্ক যে ভারসাম্য দাম এবং পরিমাণটা বের করেছিলাম এটাই ছিল, অর্থাৎ ভারসাম্য দাম ছিল 2 টাকা এবং ভারসাম্য পরিমাণ ছিল 5 একক। তো আমরা এভাবে আলাদা আলাদা করে বলছি যে যেহেতু চিত্রের সাহায্যে আমরা পরিবর্তনটা দেখাবো, আমরা প্রথমে একটা চাহিদার চিত্র অঙ্কন করব, তারপর যুগানের চিত্রটা অঙ্কন করব। তারপরে এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটা কমন বিন্দু, অর্থাৎ প্রাথমিক অবস্থায় যখন ভারসাম্য অবস্থা ছিল তখন দাম ছিল 2 টাকা এবং চাহিদার পরিমাণ ছিল 5 একক। পরবর্তীতে দাম বাড়ানোর ফলে, অর্থাৎ দাম বেড়ে 3 টাকা হলে তখন চাহিদার পরিমাণ কমে গিয়ে হয়েছে 3 একক এবং যুগানের পরিমাণ বেড়ে গিয়ে হয়েছিল 8 একক। এই পর্যন্ত চিত্র অঙ্কন করে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে কি পরিবর্তন হয়েছে, সেটা অঙ্কন করে আমরা চিত্রের একটু বর্ণনা দিব। যে উপরের চিত্রে ও এক্স ভূমিকে চাহিদা ও যুগানের পরিমাণ এবং ও ওয়াই লম্বকে দাম দেখানো হয়েছে। চিত্র অনুযায়ী ভারসাম্য দাম কত? এই যে ই যদি ভারসাম্য বিন্দু হয়, আমরা এটা একটু এখানে লিখি, ই যদি ভারসাম্য বিন্দু হয় তাহলে ই অনুযায়ী ভারসাম্য দাম হচ্ছে 2 টাকা এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে 5 একক। তো এখন দাম 3 টাকা হলে চাহিদা কমে হয় 2 একক এবং যুগান বাড়ে 3 একক, অর্থাৎ 8 একক যে হয়েছে, আগে 5 ছিল এখন হয়েছে 8। কত একক বাড়লো? 3 একক বাড়লো। এইদিকে কত একক? 1 একক কমে 2 একক হলো। এটাই আমরা এভাবেই ব্যাখ্যা করব। এটা যদি কোয়েশ্চেনটা একটু কঠিন আসে তাহলে অথবা চিত্রসহ ব্যাখ্যা আসতে পারে। আর চিত্রসহ ব্যাখ্যাটা কিন্তু তেমন কোনো কঠিন না, আমরা সিস্টেম ফলো করে আমরা মনে করি যে চাহিদা, তোমরা যদি একসাথে 2টা চিত্র অঙ্কন করতে যাও তাহলে তোমার ঝামেলা হয়ে যাবে। আমরা প্রথমে চাহিদা রেখাটা অঙ্কন করব, তারপর আমরা যুগান রেখাটা অঙ্কন করব। তো এটা আমরা আশা করি আমাদের এই লং একটা টপিক ছিল আমাদের দ্বিতীয় অধ্যায় ভোক্তা উৎপাদকের আচরণ। আমরা এই অধ্যায় থেকে অনেকগুলো টপিক শিখেছি, পরীক্ষায় কিভাবে আসে, কিভাবে আনসার দিতে হবে, ম্যাডাম তোমাদেরকে সবই বুঝিয়েছি। তারপরে যখন আমাদের সব চ্যাপ্টারগুলো আমার শেষ হয়ে যাবে আমি পুনরায় আবার বোর্ড কোয়েশ্চেন নিয়ে আবার আলোচনা করব এবং বোর্ড কোয়েশ্চেনগুলোও তোমাদের সলভ করে দিব। তো আশা করছি তোমাদের এই তৃতীয় চ্যাপ্টারে আর কোনো ধরনের সমস্যা নাই। তারপরেও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে তোমরা ইনফর্ম করবে এবং ক্লাসে হোক সেটা যেভাবেই হোক আমাকে ইনফর্ম করবে, আমি ইনশাআল্লাহ সেই সমস্যাটা তোমাদের সমাধান করে দেব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আশা করছি আমার প্রত্যেক স্টুডেন্ট, যেহেতু তোমাদের সামনে প্রি টেস্ট পরীক্ষা, আগামী মাস থেকেই তোমাদের পূজার বন্ধের পর থেকেই তোমাদের প্রি টেস্ট পরীক্ষা। তো প্রি টেস্ট পরীক্ষায় আমাদের যে চ্যাপ্টারগুলো আছে, আমাদের 7টা অধ্যায় আছে। তো প্রি টেস্ট পরীক্ষার আগে আমি চেষ্টা করব যে অন্তত তোমাদের অনেকগুলো চ্যাপ্টার শেষ করে দেওয়ার। আমরা অবশ্যই মনোযোগের সাথে পড়াশোনা করব এবং প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার সাথে সাথেই আমরা বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করব। কারণ হচ্ছে আমরা আনসার জানি কিন্তু আমরা কোয়েশ্চেন ধরতে পারি না। আমরা যত বেশি বোর্ড কোয়েশ্চেন সলভ করব তত বেশি আমাদেরকে ব্রেনটা খুলবে এবং আমরা প্রশ্ন সম্পর্কে অবগত থাকবো যে কীভাবে কয় ধরনের কতভাবে কোয়েশ্চেন আসতে পারে। তো আশা করছি এখন কিন্তু আর টাইম তোমাদের ওয়েস্ট করার কোনো ওয়ে নাই, তোমাদের পড়াশোনা করতেই হবে, পড়াশোনা করার কোনো বিকল্প নাই। কারণ অলরেডি তোমরা একটা বছর পার করে ফেলেছ এবং একটা বছর তোমাদের অনেক লস হয়েছে। তোমরা অনেক মানে কেউ অসুস্থতা হোক, যে কোনো ঝামেলায় হোক, তোমাদের তেমন কোনো পড়াশোনা অনেকেরই হয় নাই। তো তোমরা পড়াশোনা করবে এবং কোনো কিছু না বুঝলে নিচের ক্লাসটা তোমরা অবশ্যই ফলো করবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।